এখানে আসছি যে এখান থেকে আমি একটা সমাধান পাবো। তাই লিসেনারদের উদ্দেশ্যে বলি, আসলে আমার এই সমস্যাটা অনেক দিন ধরে। এই সমস্যা থেকে যদি বের হওয়ার কোনো রাস্তা কোনো লিসেনারের কাছে জানা থাকে, তাহলে অবশ্যই আপনারা একটু SMS করে আমাকে জানাবেন, ওকে, অথবা কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে আমি খুব অসহায় একটা জায়গায় পড়ে গেছি, এখান থেকে আমি ওঠার কোনো রাস্তা আমি খুঁজে পাইতেছি না। অতএব লিসেনারদের কাছে আমার উদ্দেশ্য, আমার একটা জিনিসই চাওয়ার, যে আপনারা কিংবা কারো কাছ থেকে যদি আপনাদের কাছে যদি কোনো ব্যবস্থা থেকে থাকে এই রাস্তাটা থেকে বের হয়ে আসার কিংবা এটার থেকে বাঁচার জন্য, অবশ্যই অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি খুব উপকৃত হব ওকে, এবং খুব উপকার হবে। তো আমার এই ঘটনাটা, আমি অসীম গাড়ি চালাই, অতএব সবাই জানবেন স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা আসার পথে যে রাস্তাটা খুবই নিরিবিলি রাস্তা। তো একদিন রাতে আমার গাড়িটা নষ্ট হয়, আমি স্টাফ কোয়ার্টারে থাকি। কিন্তু আমি আগেও বলছি, আমি একা কোনো সময় ঘুমাইতে পারি না 2007 সাল থেকে। আমি যদি 1 মাসও একা থাকি তাহলে আমি জেগে থাকবো, যত কষ্টই হোক, কিন্তু একা ঘুমাবো না। তো ওই দিন স্টাফ কোয়ার্টার, আমি রাত বাজে প্রায় 12টা। তো আমার স্টাফটা ছিল, ওকে আমি পাঠিয়ে দিয়েছি বাসায় যে তুই চলে যা, পরের দিন আসিস। তো 12টার দিকে আমি গাড়ির ভিতরে যখন বসে রয়েছি, তখন আমার হঠাৎ, মানে আমি তো ঘুমাইতে পারবো না, তো হঠাৎ ভাবতেছি আর দেখতেছি আর শুনতেছি যে আমার গাড়ির পিছনে কে হয়তো শুয়ে আছে। গাড়িটা নড়ছে, বাট সিটের শব্দ হচ্ছে, মনে হয় কেউ আছে। গাড়িটার লাইট নিভানো ছিল। তো আমি গাড়িটা থেকে, আমি আর পিছনে না যেয়ে আমি গাড়িটা থেকে নেমে যাই, নেমে বাইরে দাঁড়ায় থাকি। এবং কিছুক্ষণ পর, 10 মিনিট পর আবার গাড়িটাতে উঠি। ওঠার পরে চিন্তা করছি যে না, এই অবস্থায় গাড়িটা যাই হোক, ক্ষতি খাতি যাই হোক, গাড়িটা নিয়ে আমি চলে যাই, হয়তো রামপুরার দিকে, লোকালয়ের দিকে যায় রাখি, না হয় মিরপুর চলে যায় আস্তে আস্তে। তো আমি ওখান থেকে স্টার্ট দিই, গাড়িটা যেভাবে হোক স্টার্ট দিয়ে আমি যখন স্টাফ কোয়ার্টার থেকে আসি, তখন বাজে রাত 12:30। যে আমি মিরপুর চলে যাই। তো মস্তম হাজি নামের একটা জায়গা আছে, সবাই চিনবেন যারা স্টাফ কোয়ার্টার রামপুরের দিক দিয়ে যাওয়া আসা আছে। তো মস্তম হাজির এই জায়গাটা রাত যখন বাজে 12:30, তখন খুবই নিরিবিলি জায়গা, কোনো মানুষ না। আর আমার গাড়ির গেটটা খোলা এবং লাইট, পিছনের একটা লাইট জ্বলতেছে, খুবই নর্মাল, তেমন কিছু দেখা যাচ্ছে না, আলো খুব কম। তো হঠাৎ মস্তম হাজি মোচরটা যখন আমি পার হলাম, তখন দেখছি যে নিচ থেকে কে একজন, মানে উপরে উঠা আমাকে ইশারা দিছে গাড়িটা থামাও। তো আমি এই রাতকে চিন্তা করলাম যে গাড়িটাতে আমি একা, যেহেতু নষ্ট গাড়ি, কাউকে না উঠানোটাই বেটার হবে, আমি চলে যাই, তাই না। তো বাম পাশেই ছিল গাড়িটা আমার, বাম পাশ দিয়ে যাচ্ছিলাম এবং তাও গতি ছিল ঘন্টায় 50 কিলোমিটার, এরকম গতি ছিল। তো আমি বাম পাশে না চাপায় একটু ডান পাশে গাড়িটা আরও জোরে টাইনা চলে যাই। তখন তার সামনে দিয়ে যখন আমি যাই, তখন দেখলাম ডান পাশ দিয়ে চাপানো, তার সাথে কিংবা লাগার কোনো নেই, কিন্তু আমার গাড়িটা যে কেউ ধরে টান দিল, এরকম একটা অনুভব আসলো যে গাড়িটার গেটটা ধরে কে টান দিয়ে উঠছে। হ্যাঁ, যেমন চিন্তা ভাবনা তেমনই। তখন আমি আমার সামনের লুকিং গ্লাসটা তাকায় দেখি যে হ্যাঁ, উনি উঠে গেছে গাড়িতে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এত রানিং গাড়িতে সে উঠলো কিভাবে। ইম্পসিবল, আমরা যে গাড়ির লেনে এত বছর ধরে আমরা ওঠা সম্ভব না, কোনোভাবেই না, আর কেউ উঠতে পারবে না, এটা একদমই ইম্পসিবল, অসম্ভব। তো হঠাৎ দেখলাম যে উপরে উঠা যে রডটা থাকে গাড়ির ভিতরে, যে ধরে দাঁড়ায় মানুষ, সেই রডটা ধরে আমার দিকে একবার তাকালো। তো আমি অত পিছনে তাকাই না, আমি লুকিং গ্লাসে হঠাৎ চোখটা দিয়ে দেখতেছি, কোনো সারা শব্দ নেই, কোনো কথা নেই, আমি গাড়ি টানতেছি। তো দেখি যে আমার দিকে তাকালো, কিছুক্ষণ তাকানোর পরে গাড়ির পিছনে যায় বসে রয়েছে। তো পিছনে যায় বসে রয়েছে, তখন আমি মেলা দিয়ে পার হই।
মেরা দিয়ে পার হয়ে ফরাজির সামনে আমি গাড়িটা ব্রেক করে গাড়ি থেকে নেমে যাই, পিছনে না তাকায়া। তো ফরাজি হাসপাতালের সামনে কিছু লোক ছিল, পরে ডাক দিই, ভাই এদিকে আসেন, পিছিয়ে দেখেন তো ভাই আমার গাড়ির ভিতরে কারা, কে যেন উঠছে, ডিস্টার্ব করতেছে, একটু দেখেন তো। তারা উঠে দেখে যে না, কেউই নাই, গাড়িটা পুরো ফাঁকা। কিন্তু আসলে যেটা দেখলাম সেটা আমার তো ঘুমন্ত অবস্থায় না, বাস্তব। কিন্তু এরকম ছোটোখাটো অসংখ্য ঘটনা আমার সাথে ঘটে যায়। আসলে সত্য ঘটনা তো, যে কিছু কিছু ঘটনা আছে এমনভাবে ভয় দেখায়। আরেকটা ঘটনা, তখন আমি শরীয়তপুর থাকি। আচ্ছা। তো শরীয়তপুর আমার ছোট কাকার দোকান ছিল ডামুড্ডা বাজারে। তো বিকাল টাইমে আমি যাই বসতাম, রাত 8টা-9টার দিকে দোকান বন্ধ করে চলে যেতাম। তো আমাদের বাড়িতে, আমাদের গ্রামে যে পথটা দিয়ে যেতে হয়, সে পথটার বিবরণটা একটু দিই। একটা ব্রিজ পার হয়ে খালের পার দিয়ে রোডটা চলে যায়। তো ডান পাশে বাঁশবাগান, বাম পাশে হচ্ছে খাল। তো খালের পাশে কিছু বাথরুম ছিল, 2-3টা বাথরুম ছিল, যেটি দিনের বেলা দেখতাম পরিত্যক্ত, ভিতরে বড়ির কাটা মাটা দিয়ে কেউ যায় না ওই বাথরুমে, একদম বন্ধ বাথরুম। তো আর আমি গ্রাম অঞ্চলে একা চলি না, আমাদের ওখানে একটা ব্রিজ আছে। তো ব্রিজের উপরে আমি দাঁড়ায় থাকি প্রতিদিন, রাত 8টা-9টা বাজে এসে দাঁড়ায় থাকি। তো যখনই লোকজন যায়, আর ডামুড্ডা বাজারে যদি কেউ শুনে থাকেন, এরকম যদি কেউ থাকেন যে এখন শুনতেছেন, তারা অবশ্যই জানবেন। তো আমি দাঁড়ায় দাঁড়ায় সবাইকে জিজ্ঞাসা করি, ভাই কোথায় যাবেন? যদি কেউ আমাদের গ্রামের নাম বলতো, তো তার সাথে আমি যেতাম। এভাবে একা যেতাম না ওই পথ দিয়া, ওই পথটা আমার কাছে এত ভয়ানক লাগতো। তো ওই দিন দাঁড়ায় রয়েছি আমি 9টা থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। একটা লোকও আমি পাই না যে তারা কেউ বলতেছে যে আমাদের গ্রামের এদিকে যাবে। তো আমি দাঁড়ায় রয়েছি, কীভাবে যাব এখন? অসম্ভব, কাউকে পাইতেছি না, কেউ বলতেছেও না। তো হঠাৎ দেখি যে একটা লোক আসলো, বয়স্ক লোকই, কিন্তু প্যান্ট শার্ট পরা বয়স্ক লোকই, কালো কইরা। সেই সব বলতেছে, কী ব্যাপার, তুমি দাঁড়ায় রয়েছো কে? কাউকে খুঁজতেছো? আমি বলি, না আঙ্কেল, আমি তো বাড়ি যাব। চিন্তা করতেছি একটা লোক পাইলে এত দূরের রাস্তা, গল্প করতে করতে চলে যেতাম, এই জন্য দাঁড়ায় রয়েছে। আপনি কোথায় যাবেন? কয় আমি তো ধনুই যাব। আমাদের গ্রামের নাম বলুন। কোথায় যাবেন? কয় আমি তো স্কুল ঘাটা পার হয়ে, মানে আমাদের বাড়ি পার হয়ে চলে যাবে। কিন্তু আমি তাকে দেখিনি কোনোদিন ওখানে। তো আমিও কোনো কিছু সংকোচ না করে, রাত এত হয়ে যেতেছে, তা আমি বললাম যে চলেন তাহলে একসাথে চলে যাই আঙ্কেল। তো হাঁটতে হাঁটতে, খালের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যখন আমি বাঁশবাগানের ভিতরে ঢুকি, তখন তার সাথে কথা বলতে বলতে যাইতেছে। আমি আঙ্কেল, এখানে কোথায় থাকেন আপনি? আপনাকে তো দেখি না, আমি তো অনেক দিন ধরে এইখানে। কোনোদিন? কয় না, আমি বেড়াইতে আসছি, আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আমার। তো তুমি ওখানে দাঁড়াইছিলা কেন? কী সমস্যা বলো তো আমারে। আমি কি, না আঙ্কেল এমনি, আমি তো একা একা যাই না, আমিও আসছি নতুন, চিনি না রাস্তাঘাট, অন্ধকারে, লাইটও নাই হাতে, এই জন্য কেউ যদি লাইট নিয়ে যায় তো যার সাথে যাইতে সুবিধা হয়, আর একা একা ভালো লাগে না যাইতে। তখন আমাকে বলতেছে, কেন ভয় পাও? তুমি কি ভয় পাও কিছু? আমি বলতেছি, না কেন, কোনো ভয় তো না, এমনি দাঁড়ায় থাকি। কেন, আপনি ভয় পান? কয় না, আমি ভয় পাবো কেন? আচ্ছা চলো, কিসের ভয় তোমার, আমাকে বলো তো কিসের ভয়? আমি বলি যে না, কিছুর ভয় না, তবে এমনি রাত করে তো একটু ভয় ভয় লাগে, এত রাত করে নিরিবিলি এলাকা, খালের পাড় দিয়ে যাই তো একটু ভয় লাগে। কয় কী দেখলে ভয় লাগে তোমার? পরে আমি বলছি, যে জিনিস দেখলে ভয় লাগে সেটা দেখলেই ভয় লাগে, এখন আপনাকে আমি কীভাবে বলবো যে কী দেখলে ভয় লাগে? তখন আমার বলতেছে, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি 1 মিনিট আসতেছি, একটু দাঁড়াও। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন আমাকে দাঁড়াইতে বলছে, তখন ওই যে পরিত্যক্ত যে বাথরুমটা না, সে বাথরুমটা ওভারটেক করে হয়তো 10 গজ সামনে আমাকে দাঁড়া করে উনি পিছন দিকে হাইটে যেতেছে। তখন আমি তাকাইলাম, দেখলাম যে বাথরুমটা হচ্ছে যে একটা গাছের সাথে, এই গাছটার নাম আমার মনে নেই, গাছটা আমি রাত করে অত খেয়াল করি নাই। তো উনি দেখলাম যে বাথরুমটা ওভারটেক করে ওই গাছে উঠে যেতেছে, কিন্তু এত বয়স্ক লোক, এই গাছে ওঠা অসম্ভব। যখন সে গাছে উঠতেছে
তখন এটা দেখে আমার ভিতরে মানে আমার কাজ হয়ে গেছে যে না না আমি ফিল করে ফেলছি যে না এটা তো আসলে অন্য কিছু। এই রাত করে সে যখন আমাকে বলছে যে বেড়াইতে সেইখানে গাছে উঠবে কেন, তখন আমার আর ধরতে বাকি নেই। কিন্তু ভয়টা এত কাজ করছিল যে 90%ই ভয় ছিল, 10% একটু সাহস ছিল। তো 90% ভয়ের ভিতরে 10% সাহস কোনো ব্যাপার না, ওরা কাজ করে না। তখন আমি ওখান থেকে দিশা মিশা না পাই আমি দৌড় দিই বাড়ির দিকে, যে সোজা রাস্তায় ছিল। সোজা রাস্তা দৌড়ে আমি আমাদের বাড়ির দিকে না যাই, আমি চলে গেছি আরেক দিকে। তো আরেক দিক যেদিকে গেছি সেদিকে আমি পরে বুঝতে পারছি যে যেদিকে আমি দৌড়াতে গেছি যে আমাদের বাড়ি মনে করেই যে আসলে ওইদিকে বাড়ি না, ওইদিকে ফাঁকা মাঠ। আচ্ছা। তা আমি একবার রাস্তার শেষ সীমানায় যখন গেছি যাই দেখি যে সামনে কিছুই দেখা যায় না, কোনো রাস্তাঘাট ডানে নাও বামেও নাই, পুরোটাই মাঠ। আসলে তখন ওইটা দেখে আমি সেন্সেস হয়ে যাই ওখানে, আমার আর কিছু মনে নেই যে আসলে আমি কোথায় চলে আসলাম। পরের দিন সকালে আমাকে গ্রামবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে ঘটনাটা বলি, এরকম অসংখ্য ঘটনা। আরেকটা ঘাটারচর, ঘাটারচরের ঘটনাটাও ছোটোখাটো। ঘাটারচরে তখন রাত বাজে 12:30, আমি গাড়ি বন্ধ করে আসতেছি। তো আসলে ঘাটারচর বেড়াবাড়ি নামের একটা জায়গা আছে। বেড়াবাড়ি থেকে আসার সময় একটা পুকুর পড়ে বাম পাশে, ছোট একটা খাল, একটা কালভাট আছে ওখানে। তো কালভাটের উপর দিয়ে আমি হাইটে আসতেছি। তো কালভাটের উপর দিয়ে হাঁটা আসার সময় কালভাটের নিচের থেকে আমাকে ডাকতেছে আমার এক ফ্রেন্ড আছে, খুব কাছের একটা ফ্রেন্ড, নাম জন। ওর কণ্ঠটাই আমার কানে ভাইসে আসলো, এই নিপুণ এদিকে আয়। কিরে এদিকে আয়, তুই যাওয়ার সময় তোরা ডাক দিলাম তুই শুনলি না, এদিকে। আমি কি ব্যাপার, কই তুই, কে, কারে, নিচে নাম। আমাকে বলতেছে নিচে নাম, বাম পাশের রাস্তা দিয়ে নিচে নাম, মানে কালভারটার নিচে ডাকতেছে। তখন আমি বলতেছি নিচে নামবো, মানে আমি ভাবতেছি যে নিচে নামবো, এই নিচে তো লোক থাকে না, এখানে আড্ডা মারার কোনো জায়গা নেই, কিংবা কেউ বসবে, এখানে এমন কোনো প্লেস নেই এখানে বসার মতো। আর রাত বাজে এত রাত্রে এখানে। তখন আসলে আমারও কেস করতে আসলে এই ঘটনাটা, আর আমার সাথে যেটা আমি লিসেনারদের আগেও বলছি যে এই ঘটনা থেকে বাঁচার জন্য আর আমাকে কি ধরে আসলে এটা আমি এখনও বুঝতে পারিনি। অতএব আর আমাকে যেটা ধরে এটা আমার ওয়াইফ আছে। আমার ওয়াইফ যদি এটাকে গালাগালি করে যে তোমাকেই ধরে শুধু, আর লোক পায় না, যেদিন ও এটা বলে সেদিন ওকেও ধরে রাত্রে। এবং কি আমার আম্মাকেও ছাড় দেয় না। আমার আম্মাও একদিন গালাগালি করে কি যত মরা কি তোর সাথেই মরে, তোরই কি পায় প্রতিদিন রাতে। সেদিন আম্মাকেও ধরছে। আসলে এটা ওকে যেই গালাগালি করুক আমার পাশে আশেপাশে কিংবা আমার আত্মীয় স্বজনের ভিতরে, আসলে ওই দিন তাকেই ধরে। বুঝতে পারছি। কিন্তু আমি আসলে এটা বুঝতে পারছি না যে আসলে জিনিসটা কি এবং কি। আমাকে 2007 সাল থেকে, আর বিশ্বাস করবেন না উদয় ভাইয়া, যে আমি আজ পর্যন্ত একা আমি ঘুমাই না, আমার ঘরের লাইট 24টা ঘন্টা জ্বলা থাকে, জ্বালানো থাকে। না এটা অত্যন্ত বিব্রতকর একটা অবস্থার ব্যাপার। তাই লিসেনারদেরকে আমি আবারও বলি, যদি কারো জানা থাকে, সলিউশন জানা থাকলে সে আমাদেরকে SMS করে জানাবেন ইনশাল্লাহ। এবং এরই সাথে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এবং সেই সাথে পারুল আন্টি আপনাকে এখানে আসার জন্য এবং এত সুন্দর করে স্টোরিগুলো বলার জন্য, নিপুণ ভাই আপনাকেও এত সুন্দর করে গল্পগুলো বলার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, এবং খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে। ইনশাল্লাহ আমি অনেক ধন্যবাদ। এবং তুমি বলবো, তুমি ছেলের মতো। আমার অনুষ্ঠানটা খুবই ভালো লাগেছে। উপরে আল্লাহ, নিচে আমরা তারই বান্দা। এবং এই অনুষ্ঠান যারা শুনছেন বা SMS করছেন তাদেরকে, লিসেনদের কাছে আমি বলবো, যারা আমাদের ভালো লাগলে আপনারা আসেন, বলেন, মানুষকে জাগ্রত করেন যে আসলে পৃথিবীতে বাঁচতে হলে ভালো মন্দ দুই আছে, দেখে শুনে আমাদের পথ চলা উচিত। ঠিক তাই। অনেক ভালো লাগলো কথা বলে। এইভাবে আপনি আমাদের পাশে থাকবেন, আপনার পুরো পরিবার আমাদের সাথে থাকবে, আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি আবার আসবো ইনশাআল্লাহ। আমার
জানা অনেক গল্প আছে সেগুলো আমরা এবং স্বপ্ন আমার শুনবো। সাথেও অনেক রকমের খেল হয়েছে, কিন্তু সব গল্পই তো একদিনে শেষ করা যায় না, ইচ্ছা থাকলেও সময় থাকে না। জি ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আসবো দেশ বিদেশে যারা আমাদের কথা শুনছেন এবং 94.4 জি স্টুডিওতে আমরা উপস্থিত হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অনুষ্ঠানটা যেন চলার পথে বাধাবিঘ্ন না পায়। আজকে বিশাল একটা দুর্যোগের মধ্যেও আমরা এখানে আসছি, বলতে পারছি, আপনাদেরকে শোনাতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তার তরফ থেকে উদয় আমার সন্তানের মতো, তাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো কথাগুলো শুনে। নিপুণ ভাই, আপনিও ভালো থাকবেন এবং আপনার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা মন থেকে চাইবো যে এই ধরনের ঘটনাগুলো আপনার সাথে আর না ঘটুক, আপনি নিরাপদে থাকেন, খুব ভালোভাবে থাকেন। ধন্যবাদ। আসলে আমার কাছে অনেক ভালো লাগলো। আর আমি একটা নিউজ সবাইকে দিতে চাই যে আজকাল যেহেতু যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, তো অতএব আমি সমস্ত বাংলাদেশের সব ড্রাইভারকেই একটা কথাই বলবো যে যারাই গাড়ি চালান, সিনিয়র আছেন, জুনিয়র আছেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কিছুদিন আগে মারা গেছে, সে একটা কথাই আমাকে বলছিল যে বাবা, যখন তুমি গাড়ি চালাবা, যখন তোমার স্টার্টিংটা তোমার হাতে থাকবে, তখন তুমি তোমার আউটসাইড যত লোক দেখবা সবাইকে তুমি পাগল ভাববা। রাইট। তোমার আশেপাশে সামনে যারা থাকবে সবাইকে তুমি পাগল ভাববা, তুমি একমাত্র তুমিই সুস্থ। আচ্ছা, যদি এই কথাটা তোমার মাথায় রেখে গাড়ি চালাতে পারো, তাহলে ভুলটা হবে না আর। তাহলে তোমার ভিতরে দেখবা যার কোনো ভুল কিংবা কেউ তোমাকে একটা গালি কিংবা কেউ কিছু, ঠিক বলেছেন। কোনো অ্যাক্সিডেন্ট, তোমার দ্বারা কারোর ক্ষতি কোনোদিন হবে না যদি তুমি পাগল ভাবো। জি, তো অতএব সব ড্রাইভাররাই সাবধানে যখনই থাকবেন। গাড়ি চালাবেন সবাইকে পাগল ভাববেন না, সবাই পাগলামি করতেছে, আপনি একাই সুস্থ। নিরাপদে এই চালাবেন। কথাটা মাথায় রেখে গাড়ি চালাবেন, অবশ্যই কোনো দুর্ঘটনায় পড়বেন না।